নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো চলতি বছরের ডিসেম্বর মাসে এআইএফএফ এর সাথে এফএসডিএল এর 10 বছরের চুক্তিটা শেষ হয়ে যেতে চলেছে, যার ফলে এফএসডিএল এআইএফএফ এর কাছে নতুন চুক্তির বিষয়ে কথা বলে। এফএসডিএল এর তরফ থেকে জানানো হয় ইংলিশ প্রিমিয়ার লিগের ধাঁচেই তারা নতুন চুক্তি করতে চাইছে এআইএফএফ এর সাথে, যেখানে এর আগে সম্পূর্ণ শেয়ার থাকতো এফএসডিএল এর কাছে এবং এফএসডিএল এর কাছ থেকে এআইএফএফ একটা মোটা টাকা নিত, যেটা প্রায় বাৎসরিক 50 কোটির কাছাকাছি। এর পাশাপাশি আবার প্রতি বছর 5% করে টাকার পরিমাণ বাড়াতে হতো। তবে এইবার নতুন চুক্তিতে নতুন নিয়ম চালু করার জন্য উদ্যোগ নেয় এফএসডিএল, যেখানে তারা উল্লেখ করে এফএসডিএল এর কাছে থাকবে 26%, এআইএফএফ এর কাছে থাকবে 14% এবং বাকি থাকা শেয়ারের পরিমাণ ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। আর এইরকমই একটা প্রস্তাব গত 5ই মার্চ পাঠানো হয় এফএসডিএল এর তরফ থেকে এআইএফএফ এর কাছে। তবে সেই প্রস্তাবটা দেখার পর এআইএফএফ এর তরফ থেকে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত জানানোর তারা কিন্তু কোনো প্রয়োজনই মনে করেনি, বরং এই বিষয়টা নিয়ে এআইএফএফ তারা ধীরে চলো নীতি নিয়ে এগোয় এবং গত 5ই মার্চ এফএসডিএল এর তরফ থেকে পাঠানো প্রস্তাবের উত্তর এআইএফএফ এর তরফ থেকে জানানো হয় 21শে এপ্রিল। আর দীর্ঘ 1 মাসের বেশি সময় নিয়ে এআইএফএফ তারা এফএসডিএল কে জানায় তারা এই প্রস্তাবে রাজি নয়। কার্যত এআইএফএফ চেয়েছিল সময়ের চাপে ফেলে এফএসডিএল কে পুরনো চুক্তিতেই নতুন করে চুক্তি নবীকরণ করাতে। অপরদিক দিয়ে এফএসডিএল এর তরফ থেকেও সামান্য সময় নষ্ট না করে গত 24শে এপ্রিল তারা এআইএফএফ কে জানিয়ে দেয় তারা তাদের নতুন শর্ত থেকে হাঁটতে নারাজ। আর এই দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে এআইএফএফ এর তরফ থেকে আর নতুন কোনো উত্তর পাঠানো হয়নি এফএসডিএল এর কাছে, কারণ এআইএফএফ ভেবেছিল ডিসেম্বর মাসের দিকে যতই এগোবে ততই হয়তো এফএসডিএল সময়ের চাপে পড়ে নিজেদের সিদ্ধান্তটাকে বদল করে নেবে এবং পুরনো চুক্তিতেই নতুন চুক্তি সই করবে। কিন্তু এফএসডিএল তারাও কিন্তু তাদের শর্তের থেকে পিছুপা হয়নি, যার ফলে এই বিষয়টা জটিল থেকে জটিলতর রূপ নেয়। আর এর মাঝেই এই বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে চলে যায় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয় ফেডারেশনের বর্তমান কমিটি এই বিষয়ে এফএসডিএল এর সাথে আর নতুন করে আলোচনায় বসতে পারবে না, যতদিন না পর্যন্ত ইলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হচ্ছে। আর সুপ্রিম কোর্টের এই রায়ের পর থেকেই কার্যত হাত গুটিয়ে বসে পড়ে এআইএফএফ এর কর্মকর্তারা। আর এই পরিস্থিতিতে সবথেকে বড় সমস্যায় পড়তে হয়েছে ক্লাবগুলোকে, কারণ তারা একের পর এক নতুন প্লেয়ারদের সাথে চুক্তি বা পুরনো প্লেয়ারদের সাথে চুক্তি নবীকরণ করে ফেলে। আর এই মৌসুমে আইএসএল না হলে ক্লাবগুলোকে কিন্তু সেই সমস্ত প্লেয়ারদের না খেলিয়েই টাকা দিতে হবে, যার জন্য ক্লাবগুলিও কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়ে রয়েছে। আর এইভাবেই ক্লাবগুলোর তরফ থেকে বিরক্ত প্রকাশ করে ফেডারেশনের কাছে চুক্তির টাকাও তারা দেওয়া বন্ধ করে দেয়। তবে এর মাঝেই গতকাল এফএসডিএল এর তরফ থেকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয় পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে তারা এই মৌসুমের আইএসএল কে আপাতত স্থগিত রাখছে, যতদিন না পর্যন্ত নতুন চুক্তির বিষয়ে তারা কোনো স্পষ্টতা পাবে। তো আগামী সপ্তাহে সর্বোচ্চ আদালতের তরফ থেকে নতুন কমিটি গঠনের বিষয়ে রায় জানানো হতে পারে। আর সেই রায়ের দিকেই এখন কিন্তু তাকিয়ে রয়েছে এফএসডিএল ক্লাব কর্মকর্তা সহ ভারতীয় ফুটবল প্রেমীরা। তো আজ কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হতো না যদি এআইএফএফ এফএসডিএল এর তরফ থেকে পাওয়া শর্তে রাজি হয়ে যেত নিজেদের পকেটে টাকার পরিমাণ কম ঢুকিয়ে। কিন্তু না, এআইএফএফ তারা তো ভারতীয় ফুটবলের উন্নতির থেকে নিজেদের ব্যাংক ব্যালেন্সটাকে উন্নতি করতে মরিয়া। এই বিষয়টা কোর্টে ওঠার আগেই যদি এআইএফএফ তারা আপোষে বিষয়টা মিটিয়ে নিয়ে নতুন চুক্তি সেরে নিত, তাহলে কিন্তু আজ ভারতীয় ফুটবলের এই দিনটা আসতো না। তো সত্যি এআইএফএফ এর কর্মকর্তারা তারা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কতটা কাজ করেছে সেটা জানি না, তবে তারা যে ভারতীয় ফুটবলকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে নিজেদের স্বার্থ লাভের আশায় সেটা কিন্তু কার্যত স্পষ্ট। তো যাই হোক, এখন মহামান্য আদালতের রায়ের ওপরই কিন্তু পুরো বিষয়টা দাঁড়িয়ে রয়েছে। তবে আমার যতদূর মনে হচ্ছে ভারতীয় ফুটবল সংস্থা তারা কিন্তু কখনোই চাইবে না ভারতীয় টপ টায়ার লিগের টুর্নামেন্টটা এইরকম হেলায় বন্ধ হয়ে যাক। সেক্ষেত্রে কিছুটা বার্গেনিং করে এফএসডিএল এর সাথে নতুন চুক্তি স্বাক্ষর করে নিতে পারে এআইএফএফ, বা অন্য কোনো সংস্থার হাত ধরে আইএসএল কন্টিনিউ হবেই, কিন্তু আইএসএল বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু আমার পার্সোনালি মনে হয় না। তো এইরকম সমস্যার কারণে খুব সম্ভবত এই মরশুমের নির্দিষ্ট সময়ে এই মরশুমের আইএসএলটা অনুষ্ঠিত হবে না। সেক্ষেত্রে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে এই মরশুমের আইএসএলটা অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী সপ্তাহে আদালতের তরফ থেকে কোন রায় জানানো হয়।
আর বর্তমানের এই জটিল পরিস্থিতির কারণে মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আর কোনো নতুন প্লেয়ার সই করবে না? রবসন রবিন ও তেকচাম অভিষেক সিং এই দুজন মোহনবাগান দলে সই করার বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পর বাগান ম্যানেজমেন্টের এখন নজর রয়েছে মেহতাব সিংয়ের ওপর। আর এই মেহতাব সিং সে মোহনবাগান দলে যোগ দিলে মোহনবাগান দলের ডিফেন্স লাইন সেটা কিন্তু আরও বেশ খানিকটা ভরসা পাবে, যার ফলে মেহতাব সিংয়ের ডিলটা মোহনবাগানের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই সকল মোহনবাগান সমর্থকরা চিন্তায় পড়ে গেছে, তাহলে কি মেহতাব সিংয়ের ডিলে আর এগোবে না বাগান ম্যানেজমেন্ট? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এখনও পর্যন্ত মেহতাব সিংয়ের ডিলে অ্যাক্টিভ রয়েছে। যখনই তারা এফএসডিএল বা এআইএফএফ এর কাছ থেকে গ্রিন সিগন্যাল পাবে নতুন মৌসুম শুরুর বিষয়ে, তখনই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই ডিলটায় অল আউট ছাপাবে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু আশাবাদী মেহতাব সিংকে দলে চূড়ান্ত করে নেওয়ার বিষয়ে। আর এআইএফএফ এর তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রবসন রবিন এবং তেকচাম অভিষেক সিং এর সাথেও সরকারিভাবে সই পর্বটা মিটিয়ে নেবে। সেহেতু এখন কিন্তু পুরো বিষয়টাই দাঁড়িয়ে রয়েছে কোর্টের নতুন রায় এবং এআইএফএফ ও এফএসডিএল এর সিদ্ধান্তের ওপর। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার মার্কেটে এতদিন পর্যন্ত যেমনভাবে অ্যাক্টিভ ছিল ঠিক তেমনভাবেই এখনও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। সেহেতু মোহনবাগান সমর্থকদের তাদের কিন্তু নতুন সাইনিং নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলী সাগা নিয়ে। তবে এই বিষয়ে তোমাদের মধ্যে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আর দেরি না করে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা আর দেরি না করে এখনই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলোর সাথে আপডেটেড থাকতে। তো তোমরা জানো দীর্ঘ 1 বছর ধরে আনোয়ার আলীর সাগাটা চলেই আসছে। গত সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান থেকে আনোয়ার আলীকে দলে সই করিয়েছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে ওপর মহলের দ্বারস্থ হয় এবং পরবর্তীতে এই বিষয়টা দিল্লি হাইকোর্টের আন্ডারে চলে যায়। কিন্তু দীর্ঘ বছরখানেক ধরে এখনও পর্যন্ত দিল্লি হাইকোর্টের তরফ থেকে আনোয়ার আলীর রায়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। আর তার মূল কারণটা হচ্ছে হেয়ারিংয়ের দিন আনোয়ার আলীর লয়ার সে কিন্তু যে কোনো অজুহাত দেখিয়ে ডেট পিছিয়ে নিচ্ছে। তবে সব কিছুরই একটা শেষ সময় আসে, আর ঠিক তেমনভাবেই আনোয়ার আলীর কেসেও কিন্তু শেষ সময় এগিয়ে এসেছে। আর তেমনটা উপলব্ধি করতে পেরেই আনোয়ার আলীর গডফাদার তথা রঞ্জিত বাজাজ তিনি গতকাল এক বিস্ফোরক মন্তব্য করেছেন এই বিষয়টা নিয়ে। রঞ্জিত বাজাজ তিনি গতকাল বলেন, এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি অ্যাপিল কমিটির চেয়ারম্যানের অফিসে যায় আনোয়ার আলীর কেসটা দ্রুত মেটানোর জন্য। আর এই আনোয়ার আলীর কেসটার বিষয়ে গতকাল রঞ্জিত বাজাজ তিনি কিন্তু এমনই একটা বিস্ফোরক মন্তব্য করে বসেন কল্যাণ চৌবের বিরুদ্ধে। তো যদি সত্যিই কল্যাণ চৌবে তিনি আনোয়ার আলীর কেসটা দ্রুত সমাপ্ত করার চেষ্টা চালায়, তাহলে রঞ্জিত বাজাজের সমস্যাটা কোথায়? আনোয়ার আলী সে যদি ফেয়ারভাবে তার চুক্তিটা ভেঙে নেয়, তাহলে তো রঞ্জিত বাজাজের ভয় পাওয়ার কোনো কারণই নেই। কিন্তু রঞ্জিত বাজাজ তিনি ভালোভাবেই জানেন আনোয়ার আলীর চুক্তিটা ফেয়ারভাবে হয়নি, যার ফলে আনোয়ার আলী সহ ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে শাস্তির মুখে পড়তে হবে। আর সেই কারণেই রঞ্জিত বাজাজের মনে কিন্তু ভয় চলে এসেছে, কারণ এই কেসটা দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছে এআইএফএফ। তো সব কিছুরই কিন্তু ন্যায় বিচার হয়, সেটা যতই দেরিতে হোক না কেন। আর ঠিক তেমনভাবেই আনোয়ার আলীর কেসেও ন্যায় বিচার হবে, আর রঞ্জিত বাজাজকে তার কিন্তু উপযুক্ত শাস্তি পেতেই হবে। আনোয়ার আলীর লয়ার যতই বাহানা খুঁজুক না কেন, তাকে কিন্তু একদিন না একদিন এই বিষয়টা নিয়ে কোর্টের দ্বারস্থ হতেই হবে। আর সেদিনই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি প্রকাশ্যে চলে আসবে। এবং যেমনটা আপডেট আইএসএল এর বিষয় নিয়ে এই সমস্যাটা মিটে গেলেই তারপরেই কিন্তু দিল্লি হাইকোর্টের তরফ থেকে আনোয়ার আলীর কেসে চূড়ান্ত রায় জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আনোয়ার আলীর চুক্তিটা কি সঠিক ছিল নাকি ভুল ছিল? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে ডুরান্ড কাপের বিষয় নিয়ে। তো ইতিমধ্যেই আসন্ন ডুরান্ড কাপের ফিকচার ঘোষণা হয়ে গেছে, সেটা তোমরা জানো। এবং আসন্ন ডুরান্ড কাপের খেতাব জয় করার জন্য লাল হলুদ ম্যানেজমেন্ট তারা নিজেদের পূর্ণ শক্তিশালী দল মাঠে নামাতে চলেছে, সেটা ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি। যার ফলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোচ অস্কার বুর্জনের নেতৃত্বেই দলের সমস্ত বিদেশি ও স্বদেশি প্লেয়ারদের তড়িঘড়ি অনুশীলনে যোগ দিতে বলেছে। অপরদিক দিয়ে আবার বাগান ম্যানেজমেন্ট তারা ডুরান্ড কমিটির কাছে 4 শর্ত রেখেছিল, এবং ডুরান্ড কমিটির তরফ থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের সেই 4 শর্ত মেনে নেওয়ার ফলে মোহনবাগানও তারাও কিন্তু জানিয়ে দিয়েছে ডুরান্ড কাপ তারা খেলতে নামবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে তাদের সিনিয়র দলের কয়েকজন প্লেয়ার নিয়ে ও তাদের রিজার্ভ দলের প্লেয়ারদের নিয়ে ডুরান্ড কাপে নামতে। এর পাশাপাশি আবার মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ডুরান্ড কমিটিকে গতকাল জানিয়েছে ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে যাতে ডুরান্ডকেও বিদেশি মুক্ত করা হয়। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গতকাল জানিয়েছে ভারতীয় ফুটবলের স্ট্রাইকার সমস্যা মেটাতে যাতে ডুরান্ড কাপে কোনো বিদেশি প্লেয়ার না খেলানো হয়।
তো মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে নেওয়া এইরকম সিদ্ধান্ত একদিকে যেমন ভারতীয় ফুটবলের উন্নতির কারণ হতে পারে, অপরদিক দিয়ে আবার ডুরান্টের জন্য ক্ষতি হতে পারে। কারণ সিএফএল এর মতনই যদি ডুরান্ট কাপেও বিদেশি মুক্ত করা হয়, তাহলে কিন্তু সিএফএল এর মতনই ডুরান্ট টুর্নামেন্টেরও জৌলুস হারিয়ে যেতে পারে, যেটা হয়তো কখনোই চাইবে না ডুরান্ট ম্যানেজমেন্ট। অপরদিক দিয়ে আবার ডুরান্টে অনেক দলই তারা বিদেশি প্লেয়ার খেলায় না, আর সেই সমস্ত দলগুলির কথা মাথায় রেখে এবং ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রস্তাবে সাড়া দিয়ে ডুরান্ট ম্যানেজমেন্ট তারা আগামীতে বিদেশি মুক্ত ডুরান্ট অনুষ্ঠিত করে নাকি সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো বন্ধুরা, তোমাদের মতে ডুরান্ট টুর্নামেন্টে কি বিদেশি মুক্ত করা উচিত ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে, নাকি যেমনভাবে বিদেশি নিয়ে ডুরান্ট টুর্নামেন্ট চলছে ঠিক তেমনভাবেই চলা উচিত? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।